ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আর পার্ট 3 আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। তোমরা যারা পার্ট 1 আর পার্ট 3 দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলে এসো পার্ট 2-র প্রথম অঙ্কে। একের দাগে কি বলেছে? বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে চুজ করতে হবে। একের দাগ, তাহলে আমরা ধরে নেব মূলধন ক্যাপিটাল P, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে সুদ কত? ক্যাপিটাল P ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 বা ক্যাপিটাল P ইন্টু N ইন্টু R বাই 100। এই মোট সুদটাই কত? PNR/25। এখানে স্মল p দেওয়া আছে, আমি ধরেছি ক্যাপিটাল P। তাহলে শর্তানুসারে ক্যাপিটাল P ইন্টু N ইন্টু R বাই 100 সমান স্মল p N R বাই 25। তাহলে ক্যাপিটাল P সমান স্মল p N R বাই 25 ইন্টু 100 বাই N R। তাহলে এন আর কাটলো 25, 4 100। তাহলে ক্যাপিটাল P সমান কি পেলাম? 4 ইন্টু স্মল p। 4টে অপশানে দেখো, বিতে স্মল p টাকা অপশান আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2-এর 1-এর দাগের অঙ্কে চলে এসো। 2-এর 1-এর দাগের অঙ্কে কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 ও H2, ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে শর্তানুসারে H1 বাই H2 সমান 1/2, এটাকে দিলাম 1 নম্বর। পরিধির অনুপাত যেহেতু 3:4 বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2πr1 বাই 2πr2 সমান 3/4। 2π কেটে গেল, থাকলো কি? R1 বাই R2 সমান 3/4, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে আয়তনের অনুপাত কত হবে? অতএব আয়তনের অনুপাত, আমরা জানি চোঙের আয়তন হচ্ছে πr²h, তাই না? তাহলে আয়তনের অনুপাত কি হবে? প্রথম চোঙের ক্ষেত্রে πr1² H1 বাই দ্বিতীয় চোঙের জন্য πr2² বাই H2। তাহলে পাই কেটে গেল, R1 বাই R2 স্কোয়ারকে আমরা লিখতে পারি R1 বাই R2 এর হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2।
তাহলে R1/R2 মান কত ছিল? 3/4 তার হোল স্কোয়ার। H1/H2 মান কত ছিল? 1/2। তাহলে এটা হচ্ছে 9/16, এটা হচ্ছে 1/2। ব্র্যাকেটে লিখে দেবে 1 ও 2 থেকে পাই। তাহলে অনুপাতটা কত হবে? 9/32। 2-এর দাগে 2-এর অঙ্কটা দেখো। বলছে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB 4 সেন্টিমিটার, AC 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। 2-এর 2। ছবিটা আমরা প্রথমে এঁকে দেব। আমি আগেও বলেছি যে জ্যামিতিতে ছবি এঁকে নিলে অঙ্ক অর্ধেক সমাধান হয়ে যায়। তো একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তের AB আর AC দুটো জ্যা পরস্পর লম্ব। ABC, এটা হচ্ছে AB, এটা হচ্ছে AC। AB হচ্ছে 4 সেন্টিমিটার, AC হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এই দুটো কোণের অন্তর্গত, এই দুটো বাহুর অন্তর্গত কোণ 90 ডিগ্রি হলে তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ আমরা বলতে পারি। তাহলে এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা বৃত্তের ব্যাস বের করে নেব এখান থেকে, আর ব্যাস বের করলেই ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে লিখবে চিত্র থেকে পাই ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ BAC সমান 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো ত্রিভুজ ABC এর সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে AB আর AC। তাহলে এখানে অতিভুজ কোনটা? BC। তাহলে BC এর স্কয়ার সমান AB এর স্কয়ার প্লাস AC এর স্কয়ার, বা BC এর স্কয়ার সমান 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। 4 4 16 আর 3 3 9, 16 আর 9 যোগ করলে 25। তাহলে BC স্কয়ার যদি 25 হয়, BC সমান 5। এখানে নেগেটিভটা নেওয়া হবে না বর্গমূলের সময়, যেহেতু দৈর্ঘ্য বোঝাতে ব্যবহার করা হচ্ছে। তাহলে BC অর্থাৎ ত্রিভুজের অতিভুজ, ত্রিভুজের অতিভুজটাই কী হবে? বৃত্তের ব্যাস। তাহলে এখানে লিখব অতএব BC সমান বৃত্তের ব্যাস সমান 5 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 5/2 সেন্টিমিটার সমান 2.5 সেন্টিমিটার। 3-এর দাগের অঙ্কটা দেখো। বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে নির্ণয় করতে হবে কি? মূলধন আর বার্ষিক সুদের হার। কত দাগ এটা? 3-এর দাগ। তাহলে আমরা কি ধরে নেব? প্রথমে ধরি মূলধন, সমান P আর বার্ষিক সুদের হার হচ্ছে R।
সুদের হার আর পার্সেন্ট। তাহলে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদে 2 বছরের সুদ সমান কত হবে? পিটিআর বাই 100 বা পিআরটি বাই 100। তাহলে এখানে মূলধন হচ্ছে পি, সুদের হার হচ্ছে আর, সময় হচ্ছে 2 বছর বাই 100 সমান 2 পিআর বাই 100। আবার চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে হবে। আবার আর পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, যেহেতু সময়টা 2 বছর, টাকা। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি কি করে পাবো? না, আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধিটা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধি সুদটা পাবো। এখান থেকে পি কমন নিয়ে নাও, এটাকে হোল স্কোয়ারে ভাঙলে হবে 1 প্লাস 2r বাই 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 টাকা। এখানে দেখো 1 আর 1 বাদ চলে যাচ্ছে, তাহলে কি লিখব? পি ইন্টু 2r বাই 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার টাকা। এখান থেকে দেখো আর বাই 100 আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে পি ইন্টু আর বাই 100 কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো কি? 2 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো আর বাই 100, কারণ একটা আর বাই 100 আমরা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে আর বাই 100। এবারে অঙ্কে কি বলেছিল? বলছে সরল সুদ হচ্ছে 8,400 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652 টাকা। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 2 PR বাই 100 সমান 8,400 টাকা। এটাকে দিলাম 1 নম্বর। আরেকটা শর্ত কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত? PR বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100, এটা দেওয়া আছে কত? 8,652 টাকা। এটাকে দিলাম 2 নম্বর। তাহলে আমরা দুটো শর্ত পেলাম। এবারে কি করব? এবারে এই দুটো শর্তকে আমরা ভাগ করে দেব। কিভাবে করব? না, 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে কি ছিল? PR বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান 8,652। PR বাই 100 ইন্টু 2
2 প্লাস r বাই 100 সমান 8652। এটাকে কি দিয়ে ভাগ করব? 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কি ছিল? 2pr বাই 100। এটা সমান কি ছিল? 8400। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম। তাহলে কি পেলাম ভাগ করার ফলে? দেখো এখানে কি কেটে যাচ্ছে, দেখো pr বাই 100 আর pr বাই 100 কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকবে কি? 2 প্লাস r বাই 100, নিচে থাকবে বাই 2। এপাশে যা ছিল তাই রেখে দেব। এবার কোনাকুনি গুণ করো। আমি যে পদ্ধতিটা এখন দেখাবো এই পদ্ধতিটা করলে অঙ্কের জটিলতা অনেক কম আসবে এবং অনেক সহজেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এইগুলো কাটাকাটি করে অযথা জটিলতার সৃষ্টি করার কোনো দরকার নেই। কীভাবে করছি দেখো। এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? 8400 গুণিতক 2 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে দেখো দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে যাবে, তাহলে হলো 84। আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে 8652 গুণিতক 2। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? 84 আর সমান 8652 গুণিতক 2 বিযুক্ত 8400 গুণিতক 2, বা 84 আর সমান 2 ইন্টু 8652 বিযুক্ত 2 ইন্টু 8400, বা এখান থেকে 2 কমন নিয়ে নিলে 8652 বিযুক্ত 8400, বা আর সমান 8652 থেকে 8400 বিয়োগ করলে কত হবে? 2 ইন্টু 252, 652 থেকে 400 বিয়োগ করলে 252। আর এখানে 84 ছিল গুণ আর এর সঙ্গে, এপাশে এলে ভাগ হয়ে যাবে। দেখো যেহেতু নিচে 84 আছে আমরা কি জানি নিশ্চয়ই, তাহলে উপরেরটা 84 দিয়ে কাটবে। তোমরা একবার কাটাকুটি করে দেখতে পারো। আমি করে দেখেছিলাম 84 সঙ্গে 3 গুণ করলে 252 হচ্ছে। তাহলে 84 3 252। তাহলে আর সমান কি পেলাম? 3 দুগুণে 6। তাহলে সুদের হার হলো 6%। দেখো ক্যালকুলেশনটা অনেক সহজে হলো। তাহলে কি লিখব উত্তরে? অতএব সুদের হার 6%। কি চেয়েছিল এখানে? মূলধন আর বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেলাম। মূলধন বের করতে হবে। মূলধন বের করার জন্য আমরা 1 নম্বর সমীকরণটা ব্যবহার করব। 1 নম্বর থেকে পাই 2pr বাই 100 সমান 8400, বা p সমান কি পাবো? 8400 গুণিতক 100 বাই 2r, তাই না? তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 6 বসিয়ে দিলাম। কাটাকাটি করব। 6 কে 6, 6 4 24, 0 0 2 দিয়ে কাটলে 2 7 14, 0 0। তাহলে পির মান কি পেলাম? 7 পেঠে 4টা 0, বা 70,000 টাকা। তাহলে লিখে নেব অতএব মূলধন সমান
70,000 টাকা। এই দুটোই জানতে চেয়েছিল, বার্ষিক সুদের হার কত আর মূলধন কত। 4 দাগ কি বলেছে দেখো, বলছে যদি x² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার বীজদ্বয়ের অনুপাত বলছে 1:r, তবে দেখাও যে r1 এর হোল স্কয়ার বাই r সমান b² বাই ac। বীজদ্বয়ের অনুপাত 1:r, ধরি সাধারণ অনুপাত আলফা, তাহলে বীজ দুটি কি হবে, আলফা কমা আর আলফা। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে, ax² + bx + c = 0। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, -b/a, আর গুণফল হবে c/a। শর্তানুসারে আলফা প্লাস আর আলফা সমান -b/a और अल्फा इंटू 1 + r समान -b/a और अल्फा समान -b/a इंटू 1/1 + r। এটাকে দিলাম 1 নম্বর। দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে, আলফা इंटू r আলফা সমান c/a, বা r इंटू আলফা স্কয়ার সমান c/a, বা আলফা স্কয়ার সমান c/a इंटू 1/r। এবারে আলফার মানটা আমরা 1 নম্বর থেকে নিয়ে বসিয়ে দেব। আলফার মান কি দেওয়া আছে, -b/a इंटू 1/1 + r তার হোল স্কয়ার সমান c/a इंटू 1/r। ব্র্যাকেটে লিখে দেবে 1 নম্বর শর্ত থেকে, বা b²/a² इंटू 1/1 + r এর হোল স্কয়ার সমান c/a r। এবার দেখো প্রশ্নে কি বলেছিল, r1² r, তাহলে r গুলোকে আমরা আলাদা করে নেব। তাহলে 1/r এর হোল স্কয়ার, এপাশে যদি 1/r এর হোল স্কয়ার উপরে যায়, নিচে থাকবে r, এপাশের সঙ্গে c/a গুণ হয়ে যাবে, b²/a² इंटू a উপরে যাবে, নিচে যাবে c, তাহলে a স্কয়ারের সঙ্গে একটা a কেটে যাবে, তাহলে থাকবে কি 1/r এর হোল স্কয়ার বাই r সমান, একটা a কেটে গেছে, উপরে থাকলো b², এখানে একটা a কেটে গেছে, একটা a পড়ে থাকলো a इंटू c। এটাই প্রমাণ করতে দিয়েছিল, 1/r এর হোল স্কয়ার বাই r সমান b²/ac। ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দিও। 5 দাগের অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই যে প্রশ্নটা দিয়েছে এটা একটা উপপাদ্য, 5 দাগেরটা উপপাদ্য 33, তোমরা দেখেই বুঝতে পারছো এটা উপপাদ্য 33। বইতে পেজ 60-তে পেয়ে যাবে। এটা তোমরা মুখস্থ করে খাতায় লিখবে, এটা আর করাচ্ছি না আমরা, করালে ভিডিও লেন্থ অনেক বেশি হবে, ডাটাও নষ্ট হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি।
বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে প্রথমে কি বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে চোঙের উচ্চতা যদি h হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে h সমান 2r, এটাই দেওয়া আছে। তাহলে আয়তন কত হবে? আমরা জানি চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, পাই ইন্টু আর স্কোয়ার, এইচের মান কত? 2r। তাহলে চোঙের আয়তন ফাইনালি কি পেলাম? 2 পাই আর কিউব। এবারে বলেছে উচ্চতা যদি 6 গুণ হয়, 6 গুণ মানে ব্যাসার্ধের 6 গুণ। আগে বলেছিল ব্যাসার্ধের দ্বিগুণ, এখন বলছে ব্যাসার্ধের 6 গুণ। তাহলে এখন উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ মানে 6r। তাহলে এখন আয়তন পাই আর স্কোয়ার এইচের জায়গায় এখন 6r, ব্যাস 6 পাই আর কিউব। এবারে প্রশ্নে যে শর্তটা দিয়েছিল দেখো, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। কার থেকে বেশি হতো? প্রথম উচ্চতার থেকে 539 ঘন সেন্টিমিটার বেশি হতো। তাহলে শর্তানুসারে কী লিখব? শর্তানুসারে প্রথম আয়তন যেটা ছিল 2 পাই আর কিউব, তার থেকে 539 বেশি যুক্ত 539 সমান এখনকার উচ্চতা 6 পাই আর কিউব। 2 পাই আর কিউব প্লাস 539 সমান 6 পাই আর কিউব। और 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব বাদ দিলে 4 পাই আর কিউব, এটাকে এ পাশে লিখলাম। তাহলে 539কে এ পাশে লিখব, বা আর কিউব সমান 539 বাই 4 পাই। 539 বাই 4, পাই মানে 22-এর 7, তাহলে নিচে হবে 22, উপরে হবে 7। কাটাকাটি করো, 11 2 22, 11 4 44, 11 তাহলে থাকলো কত? 9, 11 9 99। বা আর কিউব সমান 49কে লিখতে পারি 7 গুণিতক 7, আর একটা 7 গুণ আছে সঙ্গে। 4কে লিখতে পারি 2 গুণিতক 2, আর একটা 2 সঙ্গে গুণ আছে। তাহলে কিউব থেকে আমরা যদি আর বের করি, আর কিউব থেকে যদি আর বের করি, তাহলে 3টার জন্য একটা নেব। তাহলে আর সমান 3টা 7-এর জন্য একটা 7, 3টা 2-এর জন্য একটা 2। তাহলে আর সমান কী বেরোলো? 3.5। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছিল? চোঙটির উচ্চতা কত। এটা আমরা কি পেলাম? চোঙটার ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধ পেলাম 3.5 ডেসিমিটার। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল, তাহলে উচ্চতা হবে 2 গুণিতক 3.5 ডেসিমিটার সমান 7 ডেসিমিটার। এখানেই পার্ট 2 শেষ। পার্ট 1 আর পার্ট 3 যারা করনি এখনও, তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর পার্ট 4 আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার চ্যানেলে। তো পার্ট 4 দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন টিপে রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো তোমরা।